ধরো কোনো ছাত্র বা ছাত্রী ভেবেছে আগামী দিনে বড় একজন অফিসার হবে, এবং কি অফিসার হবে? সে কালেক্টর হবে, অথবা আইপিএস হবে, অথবা রাজ্য পুলিশের ডিএসপি হবে, অথবা কোনো উচ্চ পদস্থ কোনো অফিসার হবে। কিন্তু সেই মেন্টালিটি তার মনের মধ্যে থাকা সত্ত্বেও সেটাকে সে সঠিকভাবে ব্যবহার করছে না, এবং কি করছে? সে তার পরিবর্তে বিভিন্ন রকমভাবে ফোনের অন্যান্য কিছুর প্রতি এত আকৃষ্ট হয়ে পড়ছে যে কমেডিয়ান বা হচ্ছে খাওয়া দাওয়া, কিংবা দেখা গেল কোথায় কি ঘুরছে, কোথায় কি মারপিট করছে, এই সমস্ত ভিডিও দেখতে দেখতে পুরো টাইমটাকে সে ওয়েস্ট করে ফেলে। এর ফলে সে বুঝতে পারে না অজান্তেই তার জীবন থেকে কত সময় সে নষ্ট করে ফেলে। কিভাবে জীবন থেকে নষ্ট করে ফেললো? একটা মানুষ সারা জীবনে কতদিন ব্যবহার করতে পারে সময়কে? একটা ছাত্র বা ছাত্রী, একজন ছাত্র বা ছাত্রী সারা জীবনে 20 বছর বয়সে গিয়ে সে বুঝতে শেখে তার জীবনকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। আর একজন ছাত্র বা ছাত্রী কিংবা মানুষ সারা জীবন ধরে 20 বছর সে জীবনে ঘুমিয়ে কাটিয়ে দেয়। আরেকটা মানুষ জীবনে শিখতে শিখতে 20টা বছর নষ্ট করে, শিখতে শিখতে, তবুও সে শেখে না যে আগামী জীবন, আগামী সময় সে যদি সঠিক ব্যবহার করতে পারে, তাহলে সে কিন্তু এই সমাজের ক্ষেত্রে সে একটা মাথা তুলে দাঁড়াতে পারে। অন্যকে সময় দিয়ে, অন্যকে ওপরে তোলার থেকে নিজের প্রতি সময় দিয়ে নিজে কিছু শিক্ষা নেওয়া এবং নিজে এগিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যে অধ্যায় কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে সেই অধ্যায়কে ফলো করে না, অনুসরণ করে না। তারা কি করে? ভিন্ন অধ্যায়কে ফলো অনুসরণ করে। তাই এইটা বলবো যে সবসময় সারাদিনের যদি একটা ফিক্সড সময় থাকে যে আমি এই টাইম পড়বো, এই টাইম আমি এই কাজে ব্যস্ত থাকবো। ধরো কারোর ইচ্ছে সে হচ্ছে নৃত্যকার হবে বা ড্যান্সার হবে কিংবা সিঙ্গার হবে, প্রতিদিন তাকে খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট সময়টা আমি ব্যবহার করব আমার গানের জন্য কিংবা আমার নাচের জন্য। তাহলে সে কিন্তু একদিন না একদিন সিঙ্গারে পরিণত হবেই, অথবা ড্যান্সারে পরিণত হবে। কিন্তু সে যদি সেটা না করে ভিন্ন ভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে পড়ে, তাহলে তার পক্ষে কখনোই ভালো সিঙ্গার অথবা ভালো ড্যান্সার কখনোই, তার পক্ষে ভালো সিঙ্গার অথবা ভালো ড্যান্সার হওয়া কখনোই সম্ভব না। এই জন্য অবশ্যই জরুরি যে কাজের প্রতি, যে লক্ষ্যের প্রতি সে জীবনে বড় হতে চায়, সেই লক্ষ্যকে ধরে তাকে জীবনে এগোতে হবে এবং প্রতিনিয়ত তাকে একটা টাইমের মধ্যে চলতে হবে। ধরো কোনো ছেলে মেয়ে যেভাবে প্রতিষ্ঠিত হতে চায়, তার জন্য সে সময় দিতে পারলো না, সারাদিনে 6 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা সময় দিতে পারলো না, কিন্তু নির্দিষ্ট একটা টাইম তাকে দিতেই হবে। আর এই নির্দিষ্ট টাইম যদি না দেয়, তাহলে সে কখনোই কিন্তু বড় হতে পারবে না। যে যে চ্যানেলের মধ্য দিয়ে কিছু শিক্ষা পেতে পারে, সেই চ্যানেলকে ফলো করতে হবে, এবং অবশ্যই সেই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিতে হবে, এবং প্রতিনিয়ত যাতে নোটিফিকেশান আসে, তার মধ্য দিয়ে সে যাতে ইন্সপিরেশন পায়, মোটিভেশনাল পায়। এর মাধ্যমে সে কী করতে পারে? কিছু হলেও সে ভিডিও বা কিছুক্ষণ হলেও সে শিক্ষামূলক কিছু যদি সংগ্রহ করতে পারে, তার জীবনের ভবিষ্যৎকে কয়েক ধাপ কিন্তু অজান্তেই তাকে এগিয়ে দেবে। এই জন্যই যারা শিক্ষামূলক, যারা এখনো পর্যন্ত পড়াশোনার মধ্যে আছে, যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, তারা প্রতিনিয়ত কিন্তু শিক্ষামূলক কিছুকে দেখতে হবে বা শিখতে হবে বা নিতে হবে। যদি অশিক্ষা, যেগুলো আমাদের প্রয়োজন নয়, সেগুলো যদি আমরা প্রতিনিয়ত নিতে থাকি বা অন্যকে যদি আমি সময় দিতে থাকি, অন্যজন কিন্তু এই সমাজে অনেক মূল্য পেয়ে যাবে এবং প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রত্যেকের চোখের সামনেই তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর বাকিজন যারা সময় দিল তার পিছনে, তারা সারা জীবন নিচে থেকে যাবে, নিম্ন স্তরে থেকে যাবে। তাই সময় নিজেকে দাও, নিজেকে সময় দিয়ে নিজে কিছু শেখার ইচ্ছায় প্রতিনিয়ত নতুন কি শিখলাম সেই মানসিকতায় বড় হতে শুরু করো। অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান এমন একটি পাঠ যেটা ছোটোখাটো পরীক্ষার জন্য নয়, বিশেষত বড় ধরনের যে কোনো গেজেটেড অফিসার থেকে শুরু করে যে কোনো ধরনের বড় ধরনের অফিসারের জন্য অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান খুব জরুরি। রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, যদিও এগুলো একাদশ দ্বাদশ শ্রেণীর পর থেকে আমরা দেখতে পাই বা পড়তে পারি, তবুও কিন্তু আমাদেরকে এগুলো অবশ্যই অধ্যয়ন করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেটা ডব্লিউবিসিএস কিংবা ইএস কিংবা এইচএস এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। উচ্চ মাধ্যমিক লেভেল এবং মাধ্যমিক লেভেলের সমস্ত বইগুলো কেউ যদি সুন্দর করে পড়তে পারে এবং প্রতিনিয়ত 6 ঘন্টা করে সময় দিতে পারে, প্রত্যেক দিন 6 ঘন্টা করে সময় দিতে পারে, 100% গ্যারান্টি সে যে কোনো ভারতবর্ষের যে কোনো উচ্চপদস্থ পরীক্ষার জন্য সে কোয়ালিফাইং করবেই করবে। উচ্চ মাধ্যমিক থেকে মাধ্যমিকের নিচু স্তর ক্লাস 7-8 থেকে শুরু করে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই বইগুলোকে সুন্দর করে ফলো করে তারা বড় বড় অফিসার হয়েছে। তাদের বারবার একটাই কথা, যে উচ্চ মাধ্যমিক থেকে ক্লাস 7 কিংবা 6 পর্যন্ত সকল বইগুলোকে, যেগুলো তার সিলেবাসের মধ্যে আছে,
সেই বইগুলোকে সুন্দর করে সে যদি রিভাইজ করতে পারে, সুন্দর করে সে যদি তার গৃহস্থ করতে পারে, তাহলে ভারতবর্ষের বুকে এমন কোনো চাকরি নেই যে চাকরির জন্য সে ফেলিওর হতে পারে। ফিজিক্যাল মেজারমেন্টে, উইদাউট ফিজিক্যাল মেজারমেন্টে, ফিজিক্যালের দিক থেকে যদি সে দুর্বল হয়ে পড়ে সেটা আলাদা বিষয়, কিন্তু যে সমস্ত চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো পড়ে সব কিন্তু এর মধ্যে। অতএব প্রত্যেকটা স্টুডেন্ট গুরুত্ব সহকারে পড়াশোনা করে, প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব সহকারে পড়ে, দেখবে চাকরির ক্ষেত্রে 100% সেটা তোমাকে সাহায্য করবে। প্রাথমিক অবস্থায় হয়তো কলেজ পাসের জন্য পার্সেন্টেজ হয়তো তোমার খুব প্রয়োজন নেই, বা তুমি গুরুত্ব দিচ্ছ না, উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন পেলেই হবে, কিন্তু নলেজটা খুব জরুরি। অনেক ছাত্রছাত্রী আছে ফার্স্ট ডিভিশন স্টারও পেয়েছে, কিন্তু তার নলেজ একটা নর্মাল ফার্স্ট ডিভিশন কিংবা হাই সেকেন্ড ডিভিশনের স্টুডেন্টের থেকে অনেকটা কম। তোমার ভবিষ্যতের জন্য হচ্ছে জ্ঞান হচ্ছে সব থেকে শক্ততম হাতিয়ার। তাই জ্ঞান ধারণের জন্য বইগুলোকে ফুটিয়ে ফুটিয়ে পড়ো, প্রশ্নটাকে বোঝো। এখন যে প্রশ্নে আসছি, যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো বলেছি, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একখানা প্রশ্ন। যা প্রশ্ন নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা হয় সবই জব ওরিয়েন্টেড। উচ্চ মাধ্যমিকের প্রশ্ন হোক কিংবা উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েদের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যেতে পারে, ছেলেমেয়েরা সেটা পড়ে পরীক্ষায় ভালো নাম্বার করতে পারে, কিংবা গেজেটেড অফিসার হওয়ার জন্য সেটাকে ব্যবহার করতে পারে, সে নোটসটাকে লিখতে পারে। মেইন বা অপশনাল হিসাবে যে সাবজেক্টটা পছন্দ করবে রাষ্ট্রবিজ্ঞান, সেটাতে অবশ্যই ব্যবহার করতে পারে। এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, সেই প্রশ্নটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি প্রথমে বুঝতে হবে, প্রত্যেকটা প্রশ্নকে প্রথমে বুঝতে হবে বা জানতে হবে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি। আমাদের ভারতবর্ষ কি এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্ত সংসদ, না দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তীয় সংসদ? এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি, এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধাগুলো কি এবং অসুবিধাগুলো কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধাগুলো কি অসুবিধাগুলো, এগুলো অবশ্যই জানা প্রয়োজন। কারণ বিশেষ করে যারা গেজেটেড অফিসার হয় তাদেরকে তো অবশ্যই জানতে হয়। এই জন্য যদি উচ্চ লক্ষ্য থাকে যে বড় ধরনের অফিসার হবো, অবশ্যই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অনেক প্রশ্নগুলোকে আমাদের চ্যানেল মারফত যা পাবলিশ করব, অবশ্যই কিন্তু সেটাকে অন্তস্থ করতে হবে, গল্পের মতো করে বোঝাবো। এখন যেটা আমরা জানতে চলেছি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি। মেইন প্রশ্নটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। আমাদের ভারতবর্ষে কিন্তু দ্বিকক্ষ আইনসভা সমন্বিত, কারণ আমরা জানি উচ্চসভা এবং নিম্নসভা আছে, একটা লোকসভা একটা রাজ্যসভা। কিন্তু চায়না কিংবা রাশিয়া কিংবা কিউবা বেশ দেশ আছে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই, এক কক্ষ বিশিষ্ট আইনসভার উপর ভিত্তি করে সেই দেশটি টিকে আছে। এবারে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় কি কি সুবিধা আছে সেটা জানো, এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে কি কি অসুবিধা আছে সেগুলো জানো। এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন সুবিধা উল্লেখ করেছে, আবার বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন অসুবিধা উল্লেখ করেছে। যেমন আমরা বলতে পারি, আমরা জানি ফ্রান্সের 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়, সেই ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী জেরেমি বেনথন এই এক কক্ষ বিশিষ্ট আইনসভাটাকে যথার্থ বলে মনে করেছে, যে এক কক্ষ বিশিষ্ট আইনসভাই হলো প্রকৃত রাষ্ট্রের পরিচালন ক্ষমতা। কারণ সেই এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যা মত বা আদর্শ উপস্থিত হয় সেটা সকলকে মেনে নিতে। আমরা দেখেছি জেরেমি বেনথম এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এই দুজনে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে কট্টর সমর্থক। এই দুজনে ইনারা মনে করেন যে এক কক্ষ আইনসভা যথার্থ একটা রাষ্ট্রের পক্ষে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে তিনি বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলো একটি রথের দুদিকে লাগানো দুইটি ঘোড়ার মতো। মানে একটি রথকে যদি দুদিকে দুটো ঘোড়া লাগিয়ে দেওয়া হয়, কি হবে, দু প্রান্ত ধরে টানবে, আসলে রথটাই ভেঙে যাবে, মানে রাষ্ট্রের অবনতি হবে। সেই জন্য তিনি একটি ইংরেজি কথা বলেছেন, সেটা আমরা দেখব যে তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে ঘোড়ার গাড়ির সঙ্গে যুক্ত দুটি বিপরীতমুখী ঘোড়ার সঙ্গে তুলনা করে। কম্পেয়ার্ড এ bicameral legislature to a cart with a horse hitched to each and both pulling in opposite direction. বর্তমানে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভার জনপ্রিয়তা অনেকাংশে কমে গেছে। বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে বেশি, সারা পৃথিবীর 194 থেকে 98টি দেশের মধ্যে
বেশিরভাগ রাষ্ট্রেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায়। কোনো রাষ্ট্রে রাজতান্ত্রিক ব্যবস্থাও লক্ষ্য করা যায়। বিশেষত এক কক্ষ বিশিষ্ট আইনসভা নেই বললেই চলে। তবে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বেশ কয়েকটি সুবিধা এবং অসুবিধা লক্ষ্য করা যায় যে সমস্ত রাষ্ট্রে আছে, যেমন চায়না এখনো পর্যন্ত এক কক্ষ বিশিষ্ট আইনসভার উপর ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনা করছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যিনারা মত দিয়েছেন তাদের সম্পর্কে এখন আমরা জানতে চলেছি। রাষ্ট্রবিজ্ঞানী বেনথাম, অ্যাবেসিয়ে, ল্যাক্সি, ফ্রাঙ্কলিন প্রমুখরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধিতা করে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি অবতরণ করেন। অন্যদিকে লর্ড ব্রাইস, স্টুয়ার্ট মিল, লেকি, হেনরি, মেইন, লর্ড অ্যাক্টন, গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এর কঠোর সমালোচনা করেন। এই প্রসঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি পর্যায়ক্রমে তুলে ধরা যেতে পারে। তাহলে আমরা দেখতেই পেলাম যে কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানীগণ এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে কথা বলেছেন, আবার কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানীগণ এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে কথা বলেছেন। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যে যুক্তিগুলো উত্থাপন করেছেন সেগুলোর মধ্যে প্রথম হলো একতার প্রতীক। একতার প্রতীক বলতে কি বুঝিয়েছেন আমরা দেখতেই পাচ্ছি। একতার প্রতীক মানে কি? আমরা দেখলাম যে এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে একতার প্রতীক বলে মনে করা হয়। আইনসভার আইন প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ কাজ। সেখানে সুচিন্তিত এবং ঐক্যবদ্ধ মতামতের যথাযথ প্রতিফলন হওয়া বাঞ্ছনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অপ্রতিদ্বন্দ্বী নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বক্তব্য অনুসারে আইনসভার একাধিক কক্ষের অর্থ হলো একাধিক সার্বভৌমত্বের অস্তিত্ব। পরিষ্কার দেখলাম একতার প্রতীক সম্বন্ধে বুঝলাম যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মার্কিন যুক্তরাষ্ট্রের একক নেতা এবং অপ্রতিদ্বন্দ্বী নেতা। তিনি বলেন যে আইনসভার একাধিক কক্ষের অর্থ হলো কি একাধিক সার্বভৌমত্ব। তাই তিনি ইংরেজিতে বলেছেন 2 or 3 হাউস would be like 2 or 3 suffragans। আমরা দেখলাম প্রথম এক কক্ষতার প্রতীক হিসাবে। সেকেন্ড পয়েন্টটা কি? জনমতের যথার্থ প্রতিফলন। জনমতের যথার্থ প্রতিফলন বলতে কি বুঝিয়েছেন? যে জনগণ যখন মত দেবে তখন এক কক্ষ বিশিষ্ট আইনসভাতে জনগণ একই মত দেবে। একজন জনগণ ভিন্ন মত দিতে পারে না রাষ্ট্রের ক্ষেত্রে। একটা মানুষের একটা মত হবে, তাই সেক্ষেত্রে একটা আইনসভা একটা কক্ষ হওয়া যথার্থ। সেক্ষেত্রে ইংরেজিতে আমরা কি বলতে পারি? ইংরেজিতে কি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানীগণ? দ্য ল ইজ দ্য উইল অফ দ্য পিপুল। দ্য পিপুল ক্যান নট at the same time have two different wills on the same subject. Therefore, the legislative body which represents the people ought to be essentially one. একজন মানুষ তার মত একটাই দিতে পারে। একজন মানুষ একই সময়ের মধ্যে দুটো মত দিতে পারে না। তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রকৃতপক্ষে জনমতের যথার্থ প্রতিফলন। জনগণ যে মত দেয় তার প্রতিফলন এক কক্ষ বিশিষ্ট আইনসভায় লক্ষ্য করতে পারে। 3 নম্বর কি? সুষ্ঠু ও সহজ পদ্ধতিতে আইন প্রণয়ন। একান্নবর্তী পরিবার, যৌথ পরিবার। যৌথ পরিবারের যদি কর্ত্রী একজন না হয়, অনেক কর্ত্রী বা কর্তার অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে সেই পরিবারের কি সিদ্ধান্ত হবে সেটা জটিল হয়ে পড়ে। ঠিক তেমন রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেছেন যে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যে আইন প্রণীত হবে, যে রাষ্ট্রের উন্নয়নের প্রকল্প, যে বিলটি পাস হবে, সেটি একটি আইনসভার মধ্য দিয়ে সহজেই সম্ভব। যদি সেটা 2 বা ততোধিক যদি কক্ষ থাকে, তাহলে একটা কক্ষের কিংবা একটা সভার মত হলেও আরেকটি সভার মত নাও হতে পারে। এজন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রকৃতপক্ষে যথার্থ, সুষ্ঠু এবং সহজ পদ্ধতিতে যে আইন প্রণয়ন হয়, সেই আইন প্রণয়নটি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেই যথার্থ বা করা সম্ভব। এবারে 4 নম্বর পয়েন্ট দেখছি দায়বদ্ধতা। দায়বদ্ধতা কি? এক কক্ষ বিশিষ্ট আইনসভার দায়বদ্ধতা অনেকখানি থেকে থাকে। কারণ জনগণ যখন মত দিয়ে থাকেন এক কক্ষ বিশিষ্ট আইনসভাতে, তখন এক কক্ষ বিশিষ্ট আইনসভার কতটা জনসমর্থন গ্রহণ করতে পারে, জনগণকে নিয়ে চলতে পারে এবং জনগণের মতকে নিয়ে যেতে পারে, সেটাও কিন্তু ভাবতে হয়। আমাদের যেমন রাষ্ট্রের 2টো সভা, একটা লোকসভা, রাজ্যসভা।
লোকসভাতে কোনো বিল যদি পাস হয়ে থাকে সেই বিলটা আবার রাজ্যসভায় নিয়ে আসা হয়। কেন না, রাজ্যসভার যে সংখ্যাগরিষ্ঠ আছে, রাজ্যসভার যে সদস্য আছে তাদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে তবেই কিন্তু সেটা আবার লোকসভাতে রিটার্ন যায় এবং লোকসভা থেকে সেটা রাষ্ট্রপতি সেটা সমর্থিত হয়ে বিলটি পাস হয়। কিন্তু যদি এক কক্ষ বিশিষ্ট আইনসভা হতো, যে বিলটি উত্থাপিত হতো সেই এক কক্ষের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা ভোটের মধ্যে দিয়ে সেই বিলটা সহজেই উত্থাপিত হতো, সহজেই পাস হয়ে যেত সেই বিলটা। তাই রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন এক কক্ষ বিশিষ্ট আইনসভা যথার্থ ক্ষেত্রে দায়বদ্ধতা থাকে মানুষের কাছে এবং দ্রুত তার নিষ্পত্তি ঘটে মানুষের সুবিধা এবং অসুবিধা। 5 নম্বর পয়েন্টে আমরা কি দেখছি, দ্রুত আইন প্রণয়নের সহায়ক। দ্রুত আইন প্রণীত হয় কিভাবে হয় না, দ্বিকক্ষ বিশিষ্ট হলে প্রথম কক্ষে বিল বা আইনটি প্রণীত হবে, সেখানে সমর্থন পাবে, বেশি পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা পাবে। দ্বিতীয়ত দ্বিকক্ষের জন্য আবার বিলটি বা আইনটিকে প্রেরণ করা হয়, সেখানে আবার যে 552 জন যে সদস্য আছে তাদের মধ্যে বেশিরভাগ সমর্থন হতে হবে, পরেই কিন্তু সেই বিলটি তখন রাষ্ট্রপতির মাধ্যমে সেই বিলটি আইনে পরিণত হবে। তাহলে অনেক একটা লং টাইমের ব্যাপার থাকে, 6 মাস কি 3 মাসের একটা ব্যাপার থাকে যে উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে যাবে, নিম্ন কক্ষে সমর্থিত হবে, পার্সেন্টেজ সমর্থিত হলে সেটা আবার উচ্চ কক্ষে আসবে, তারপর উচ্চ কক্ষে আসলে উচ্চ কক্ষের সভাপতি, উপরাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতি সমর্থিত হয়ে বিলটি আইনে পরিণত হবে। মানে একটি লং টাইমের ব্যাপার। তাই এখানে যে পয়েন্টটি আমরা দেখছি সেই পয়েন্টটি হলো দ্রুত আইন প্রণয়নের ক্ষমতা। তাহলে আমরা কি দেখলাম, দ্রুত আইন প্রণয়ন করতে গেলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা দ্রুত হয়, কারণ এক কক্ষ বিশিষ্ট আইনসভায় সংখ্যাগরিষ্ঠ পাওয়ার সাথে সাথেই ওই বিলটি আইনে পরিণত হয়, ওই প্রস্তাবটি আইনে পরিণত হয়, ওটাকে সহজে আইন প্রণয়নের মাধ্যমে দ্রুত আইন প্রণয়ন করা যায়। বোঝা গেল? বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তির একটা পয়েন্ট, সেটা হলো স্বল্প ব্যয়। স্বল্প ব্যয় মানে কম ব্যয়, স্বাভাবিক ব্যাপার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে তো দুটি কক্ষ মেনটেন্স করতে হয়, রাজ্যসভা লোকসভা। রাজ্যসভার 250 জন সদস্য, লোকসভার 552 জন সদস্য। এই সকল সদস্যকে কত টাকা স্যালারি দিয়ে রাখতে হয়, এবং তারা প্রত্যেকে এমএলএ এমপি, এবং তাদেরকে 1 লক্ষ টাকা, ভারতবর্ষের বুকে এখন এমএলএ এমপিদের এখন স্যালারি 1 লক্ষ পেরিয়ে গেছে। 1 লক্ষ টাকা করে যে 1 লক্ষ টাকা করে যদি প্রত্যেককে দেওয়া হয়, কত লক্ষ টাকা ওয়েস্ট হবে, নষ্ট হবে। এই জন্য একটা কক্ষ যদি হতো এবং সেখানে যদি সীমিত সদস্য হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, অনেক টাকা সেভ হয়, তাই না? শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই কিন্তু একটা বিল উত্থাপন করতে গেলে তার যা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দেখা গেল কয়েক কোটি টাকা খরচা হয়ে যাবে, একটা বিল উত্থাপন, তার প্রক্রিয়াকরণ সব কিছু মিলিয়ে। সেক্ষেত্রে একটা কক্ষ বিশিষ্ট হওয়া মানে অনেক স্বল্প ব্যয় হবে, এটা স্বাভাবিক। কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি। আরেকটি যুক্তি আমরা কি দেখছি, যে অধিকতর গণতান্ত্রিক। তো উচ্চকক্ষের যারা সমর্থন হয়, ঠিক আছে, তারা কিন্তু জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয় না, তারা নিম্নকক্ষের সদস্যদের দ্বারা কিন্তু নির্বাচিত হয়। এটা হচ্ছে ব্যাপার। আর লোকসভার ভোটগুলো কী হয়, নিম্নকক্ষের সদস্যদের কী হয়, সব ভোটগুলো গণতন্ত্র মানে জনগণের মাধ্যমে কিন্তু হয়। এই জন্য একটা কক্ষ যদি থাকে, তাহলে সেই কক্ষের সমর্থিত ব্যক্তিরা সব কিন্তু জনগণ ভোটের মাধ্যমে সমর্থিত হয়। কোনো সমর্থিত ব্যক্তি বা সরকারে থাকা কোনো ব্যক্তির ভোটের মাধ্যমে কিন্তু হয় না। এক্সাম্পল হিসাবে প্রধানমন্ত্রী কী হবে, প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা সরাসরি ভোট দিই না, মন্ত্রী পরিষদ ভোট দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচন করে। আর এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যে কোনো মন্ত্রীর জন্য ভোট কে পায়, তারা ভোট পায় জনগণের মাধ্যমে। কারা ভোট দেয়? জনগণ ভোট দেয়। মন্ত্রী কী হবে? এই জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভার এই সুবিধা আছে, সরাসরি মন্ত্রী হতে গেলে জনগণের মাধ্যমে ভোট নিয়ে তাকে মন্ত্রিত্ব লাভ করতে হবে। এই জন্য এক কক্ষ আইনসভা বা এক কক্ষ বিশিষ্ট আইনসভা যথার্থ। এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এছাড়াও তোমার বেশ কয়েকজন, তোমার রাষ্ট্রবিজ্ঞানী জেরেমি বেন্থাম, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এছাড়াও বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ এই মত পোষণ করেছে। রাষ্ট্রবিজ্ঞানী অ্যাবেসিয়ে, তারপর হচ্ছে ল্যাস্কি, রাষ্ট্রবিজ্ঞানী অ্যাবেসিয়ে, ল্যাস্কি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানীগণ এই জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে যথার্থ বলে মনে করেছেন রাষ্ট্র পরিচালনার জন্য। বোঝা গেল? এবারে জানবো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কতটা অসুবিধাকর বা অসুবিধাজনক, সেটা জানবো। সেই বিপক্ষ যুক্তিগুলো কি না, সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব।
সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব। সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব মানে কি? সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব মানেই হলো সকল কিছু চিন্তা এবং গবেষণা, সকল কিছু গবেষণা সিদ্ধান্ত সব কিছুর উপর ভিত্তি করে একটি আইন প্রণয়ন করতে গেলে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে সহজেই সম্ভব নয়। কারণ এক কক্ষ বিশিষ্ট আইনসভা সবসময় দ্রুত আইন প্রণয়ন করে। এর ফলে জনগণের মত সমর্থন কতটা জনগণের সহযোগী সব কিছু বিচার্য করে ওঠা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। প্রকৃত আইনকে প্রণয়ন করতে গেলে, যথার্থ আইনকে প্রণয়ন করতে গেলে বা সুচিন্তিত আইনকে প্রণয়ন করার ক্ষেত্রে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে সম্ভব হয় না যথার্থভাবে। কারণ সংখ্যাগরিষ্ঠ মত, সামান্য গুটি কয়েক মত নিয়েই সঙ্গে সঙ্গে সেটিকে সমর্থন করতে হয়। আরও একটি বিপক্ষে মত আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে প্রতিকূল। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে প্রতিকূল। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কী বলছে? বিভিন্ন রাজ্যের সমন্বয়ে এবং প্রত্যেকটা রাজ্যের মন্ত্রিপরিষদ থাকবে। সেই মন্ত্রিপরিষদ মন্ত্রীদের দ্বারা আবার নির্বাচিত হবে প্রধানমন্ত্রী। এত কিছুর মধ্য দিয়ে যখন একটা রাষ্ট্র পরিচালিত হবে তখন কিন্তু সেই রাষ্ট্রের জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা যথার্থ নয়। কেন নয়? এর প্রত্যেকটি রাজ্যের যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে বা কেন্দ্রশাসিত অঞ্চলে যখন গভর্নর দ্বারা নির্বাচিত হবে, এই কেন্দ্রশাসিত অঞ্চল হোক কিংবা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যগুলি হোক, সেই রাজ্যের যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রীদের মধ্যে কতগুলো ভাগ আছে। মুখ্যমন্ত্রী যেমন আছে, অন্যান্য মন্ত্রী আছে, যেমন এমএলএ আছে, এমপি আছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর এমপি মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টের সদস্য আর অ্যাসেম্বলির সদস্য। এই অ্যাসেম্বলির সদস্য এবং পার্লামেন্টের সদস্য যদি বিভাজিত না হয় তাহলে প্রকৃত জনগণের কাছে গিয়ে জনগণের মতটা কী সেটা পাওয়া কষ্টকর। তাই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যেখানে মুখ্যমন্ত্রী আছে, যেখানে রাজ্যপাল থাকবে, যেখানে অন্যান্য মন্ত্রীরা থাকবে এবং এমএলএ এমপিরা থাকবে, অবশ্যই সেই রাষ্ট্রে কী হওয়া জরুরি? দুটো কক্ষ অবশ্যই বাঞ্ছনীয়। না হলেই একটা কক্ষের মাধ্যমে সমর্থিত হলে কেবলমাত্র মন্ত্রীদের প্রাধান্য দেওয়া হবে আর বাকি অন্যান্য মন্ত্রীদের প্রাধান্য দেওয়া হবে না। ফলে মন্ত্রীরা যে জনগণের কাছ থেকে সরাসরি নির্বাচিত হয়েছে, জনগণের যে নিজস্ব বক্তব্য, নিজস্ব মতামত সরাসরি কিন্তু পার্লামেন্টে পৌঁছবে না। বোঝা গেল? একা মন্ত্রী বা একজনের মুখ্যমন্ত্রিত্বের মাধ্যমে বা মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের সব কিছু বুঝতে পারেন না। জনগণের কাছে সরাসরি থাকেন, অন্যান্য মন্ত্রী সরাসরি থাকেন, মুখ্যমন্ত্রী সরাসরি জনগণের কাছে থাকেন না। জনগণের কাছে সরাসরি মুখ্যমন্ত্রী জনগণের সুবিধা অসুবিধা বুঝতে পারেন না। 3 নম্বর পয়েন্ট কি? স্বৈরাচারী প্রবণতার আশঙ্কা। স্বৈরাচারী মানে কি? সই মানে নিজে, স্বরচিত নিজে রচিত, সই মানে নিজে, আচারী আচার ব্যবহারের পরিবর্তন, অত্যাচারী স্বৈরাচারী। অত্যাচার করতে পারে এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় বেশ কয়েকজন মন্ত্রী নিয়ে এক কক্ষ বিশিষ্ট আইনসভা হলো। সেই আইনসভায় দেখা গেল যে গুটি কয়েক মন্ত্রী মিলে প্ল্যান করলো রাষ্ট্রের সব কিছু বিক্রি করে দেবে অন্য কোনো রাষ্ট্রের কাছে। ঠিক আছে, এটা করতেই পারে, এটা সবচেয়ে বড় সমস্যা। এই জন্য তো লর্ড ব্রাইসি বলেছেন, কি বলেছেন? লর্ড ব্রাইসি এই জন্য মন্তব্য করেছেন যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা স্বৈরাচারী প্রবণতা বেশি, অত্যাচার করতে পারে, অন্যান্য মন্ত্রীদের কোনো গুরুত্ব থাকবে না, অন্যান্য মন্ত্রিত্ব থাকবে না, মানুষজনদের উপর সরাসরি আক্রমণ করতে পারে, লর্ড ব্রাইসির মত অনুযায়ী। 4 নম্বর পয়েন্ট কি? জনমতের যথার্থ প্রতিফলনের অভাব। ইতিপূর্বে আমি আলোচনা করেছি বা বলেছি, ব্যাখ্যা করেছি যে জনমতের যথার্থ অভাব। তাই তো, যদি অ্যাসেম্বলি না থাকে, যদি পার্লামেন্টই থাকে শুধু, কিংবা পার্লামেন্ট অ্যাসেম্বলি যদি না থাকে, কেবলমাত্র রাজতন্ত্র কি প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত হয়, মন্ত্রিসভা কেবলমাত্র থাকে, তাহলে কী হবে? গুটি কয়েক মন্ত্রী সারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। কেন পারবে না? না, জনগণের সরাসরি মত ছোটোখাটো মন্ত্রীর কাছ থেকে বৃহত্তর ক্ষমতাশালী মন্ত্রীর কাছে পৌঁছয়, আর সেই বৃহত্তর মন্ত্রী কী করে? প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে সেই সমস্ত তার যে জনগণের, সেই রাষ্ট্রের জনগণের যে চাওয়া পাওয়া বা তাদের যে আবেদন নিবেদন, সেগুলো সরাসরি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে পৌঁছতে পারে না যদি না থাকে অ্যাসেম্বলি মন্ত্রী এবং পার্লামেন্টের মন্ত্রী এবং উচ্চসভা নিম্নসভা দুটি কক্ষ না থাকে। দুটি কক্ষ থাকা মানে মন্ত্রী পরিষদ অনেক বেশি থাকবে, মন্ত্রিমণ্ডলী অনেক বেশি থাকবে, ফলে মন্ত্রীরা জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হবে, ফলে সেই জনগণের মতামতগুলো সরাসরি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে পৌঁছতে সুবিধা হবে। এই জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভার সবচেয়ে বড় ভুল হলো জনমতের যথার্থ প্রতিফলনের অভাব। জনগণের যে মত সেটা প্রতিফলিত হবে না মন্ত্রী পরিষদের মধ্যে। শেষ আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, সে পয়েন্টটা কি? জ্ঞানীগুণী মানুষের প্রতিনিধিত্বের অনুপস্থিতি। ঠিক আছে, জ্ঞানীগুণী মানুষের প্রতিনিধিত্বের অনুপস্থিতি বলতে জ্ঞানীগুণী মানুষদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি মানে হলো যে যদি একটা সভা হয় এবং সেটা খুব কম সংখ্যক, তাহলে
কেবলমাত্র টপ গ্রেড মন্ত্রীরা সেখানে আলোচনা করবে এবং তাদের মধ্যে সীমিত থাকবে সব কিছু। এর ফলে জনগণের সমর্থিত টপ গ্রেড মন্ত্রীরা যখন আলোচনা করবে অথচ জনগণের নিকটস্থ কোনো মন্ত্রী নয়, তখন কি হবে? তখন জনগণের চাহিদা, আবদার, আবেদন এগুলো কিন্তু সরকারের কাছে মেন রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কাছে সহজে পৌঁছবে না। এবং কি হবে? অ্যাসেম্বলি যেহেতু বড় নয় বা মন্ত্রিপরিষদ যেহেতু বৃহৎ নয়, সেখানে অন্যান্য মন্ত্রীর কথা বা সাধারণ বুদ্ধিজীবীদেরও বা উন্নত ব্যক্তি বা উন্নত চিন্তাশীল কোনো ব্যক্তির অস্তিত্ব সেখানে থাকবে না, দেওয়া হবে না। কেবলমাত্র গুটি কয়েক মন্ত্রী মিলেই পুরো রাজ্যকে পরিচালনা করবে। ফলে কী হবে? বুদ্ধিজীবী ব্যক্তি যারা সত্যি সামাজিক উন্নয়নের জন্য ওতপ্রোতভাবে জড়িত এবং করতে চায়, তাদের কোনো ভ্যালু থাকবে না, কোনো মূল্য থাকবে না। এই জন্যই আমরা বলতে পারি যে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তির ক্ষেত্রে লর্ড ব্রাইসি পরিষ্কার এর বিপক্ষে একটা যুক্তি দিয়েছেন। কি যুক্তি দিয়েছেন? যে প্রকৃতপক্ষে জনগণের মত সরাসরি সরকারের কাছে পৌঁছয় না এককক্ষ বিশিষ্ট আইনসভার মধ্য দিয়ে। ঠিক আছে। এছাড়াও আমরা জানি এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে মত দিয়েছেন স্টুয়ার্ট মিল, লেকি, হেনরি মেইন, লর্ড অ্যাক্টন, গেটলে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ কী করেছেন? এই এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে মত পোষণ করেছেন। বোঝা গেলে কী বললাম? এছাড়াও আমরা যদি আরও দেখি 5 নম্বর 6 নম্বরে রাজনৈতিক শিক্ষা বিস্তারের সুযোগের অভাব। রাজনৈতিক শিক্ষা বিস্তারের সুযোগের অভাব কি? রাষ্ট্রবিজ্ঞানীগণ যাদের নাম বললাম, এই রাষ্ট্রবিজ্ঞানীগণ দেখেছেন আরও একটি প্রধান পয়েন্ট আছে, সেটা হলো যে রাজনৈতিক যে চিন্তাভাবনা বা রাজনৈতিক যে শিক্ষা সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রসারিত হতে পারে না। কেন হতে পারে না? না, এককক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে সীমিত মন্ত্রীরা সারা রাষ্ট্র পরিচালনার জন্য যে প্ল্যান বা যে আইডিয়াটা যে ধারণাটি পোষণ করেন সেটা দ্রুত গতিতে সম্পন্ন হয় এবং সেটা জনসমক্ষে আসে না। কিন্তু যখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তখন উচ্চসভা এবং নিম্নসভা বা দুটি কক্ষের মধ্যে কি সমালোচনা হয়, যে ঠিক না ভুল। যখন সমালোচনা হয় তখন কিন্তু সেটা বিভিন্ন দূরদর্শন বা বিভিন্ন রকমভাবে সংবাদ পত্রিকার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছতে থাকে, যে কোনটা উপযুক্ত কোনটা অনুপযুক্ত। ফলে মানুষজন রাজনীতি সম্পর্কে অনেকটা জ্ঞান লাভ করতে পারে। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন এককক্ষ বিশিষ্ট আইনসভায় মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে সেই রাষ্ট্রের রাজনৈতিক সম্পন্ন জ্ঞান মানুষের মধ্যে সম্প্রসারিত হয় না। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে মানুষে যখন তর্ক বিতর্ক হবে মন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মধ্যে, তাহলে সেই জ্ঞানগুলো কী হয়? জনসাধারণের মধ্যেও সম্প্রসারিত হতে পারে। এই জন্য বলবো রাজনৈতিক জ্ঞান জনসাধারণের মধ্যে সম্প্রসারিত হয় না এককক্ষ বিশিষ্ট আইনসভায়। এবারে 7 নম্বর পয়েন্ট কী দেখছি? যে সমাজের সংখ্যালঘু শ্রেণীর স্বার্থ সংরক্ষণের অভাব। এককক্ষ বিশিষ্ট আইনসভায় সংখ্যালঘু যেমন কারা? সংখ্যালঘু মানে খুব কম পরিমাণে যারা আছে তাদের স্বার্থ রক্ষা পায় না। সংখ্যাগরিষ্ঠ যারা তাদের নেতা হিসাবে মন্ত্রী পরিষদে উত্থাপিত হয়, মন্ত্রী পরিষদে উপস্থিত হয়। ঠিক আছে। এককক্ষ বিশিষ্ট আইনসভায় সামান্য কয়েকটি গুটি কয়েক মন্ত্রী পছন্দ করা হয় এবং সেই মন্ত্রীরা থাকে সংখ্যাগরিষ্ঠের মন্ত্রী। ফলে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকে না। এর ফলে সংখ্যালঘুদের ভালো মন্দের কোনো ভাবনা উত্থাপিত হয় না পার্লামেন্টে। তার দরুন সংখ্যালঘুদের উন্নয়নের ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটে। এই জন্য চাই অ্যাসেম্বলি এবং পার্লামেন্টের যৌথ সমন্বয় এবং সংখ্যালঘুদের প্রতিনিধি। ঠিক আছে। এই জন্য সমাজে সংখ্যালঘুদের স্বার্থের বিশেষ অসুবিধা লক্ষ্য করা যায়। আইনসভার ব্যাপক কাজকর্ম সম্পাদনের পক্ষে অনুপযুক্ত। লাস্ট পয়েন্ট আমরা দেখছি আইনসভার যে ব্যাপক কাজকর্ম সম্পাদনের করার ক্ষেত্রে এককক্ষ বিশিষ্ট আইনসভা বিশেষ অসুবিধাপূর্ণ। আইনসভার বিভিন্ন কাজ, কোনো বিল ইতিপূর্বে অনেক ডিসকাশন করেছেন এর সম্পর্কে, যে আইনসভার কোনো কাজ কোনো বিল যদি উত্থাপিত হয় সেই বিলটা কিন্তু এককক্ষ বিশিষ্ট আইনসভায় সহজেই সেটিকে বিলে পরিণত করা হয়। আমরা উপসংহারে বা শেষে মূল্যায়নে বলতে পারি যে এককক্ষ বিশিষ্ট আইনসভা যেমনইভাবে সরকারকে বিশেষভাবে দ্রুত সকল কাজ নিষ্পত্তি করতে সুবিধা করে, তেমনিভাবে কিন্তু যেমনভাবে সরকারকে দ্রুত যে কোনো বিল বা সরকারি কাজকে দ্রুত নিষ্পত্তি করতে সহযোগিতা করে, তেমনভাবে আবার এককক্ষ বিশিষ্ট আইনসভা বিশেষভাবে ক্ষতি সাধনও করে। জনগণের প্রতিনিধি হিসাবে সেখানে কোনো প্রতিনিধি থাকে না বা জনগণের আবেদন নিবেদন সহজে সরকারের কাছে পৌঁছয় না। কয়েকজন মন্ত্রী পরিষদ মিলে সেটাকে পরিচালনা করে। ফলে কি হয়? ফলে একটা রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে কোনো বিল উত্থাপনের ক্ষেত্রে সামান্য গুটি কয়েকজনের মতামত নিয়ে বিলটি উত্থাপিত হয়, সেটাকে পরিচর্যা গবেষণা সিদ্ধান্তে আসা যায় না সহজে। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে তার পক্ষে সম্ভব। এই জন্য এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যেমন বহুত রাষ্ট্রবিজ্ঞানী মত পোষণ করেছেন, তেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেও তেমন এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষেও বহুত রাষ্ট্রবিজ্ঞানী বা অনেক রাষ্ট্রবিজ্ঞানী বহুত মত পোষণ করেছেন। বোঝা গেল কী বললাম?
এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি।